মিস্টার মাহমুদ, আমি খেয়ে এসেছি। আপনার মিসেসকে খাবার পাঠাতে নিষেধ করবেন। কথাটা বলে সামনে থেকে হাঁটা দিল রক্তিম। অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা মায়ের সাথেও কথা বলার ধরন কেমন এই লোকটার, তা ভেবে কপালে ভাঁজ পড়ল। রক্তিমের যাওয়ার পথে তাকাতে ভাঁজটা আরও ঘন হলো। রক্তিম আজ তার ভূতরে রুমে যায়নি। সে রুমের দরজায় এখনো ঝকঝকে তালাটা ঝুলছে। তবে কি সোজা অদ্রিজার রুমেই যাবে? অদ্রিজার ভাবনাটাই সঠিক হলো। রক্তিম ভূতরের রুমে প্রবেশ না করে অদ্রিজার রুমটাতেই প্রবেশ করলো। অদ্রিজা বুড়ো জোয়া কুচকে নিয়ে পা এগিয়ে রুমে যাবে, ঠিক তখনই পিছন থেকে রিয়াজ সাহেব বলে উঠলেন, অদ্রিজা, একটু আসবে? তোমায় কিছু কথা বলার ছিল আমার। অদ্রিজা মুখ ঘুরিয়ে চাইল। বার কয়েক নিঃশ্বাস ফেলে রিয়াজ সাহেবের মুখের দিকে তাকে মৃদু হাসলো। আবারও চেয়ারে বসে পড়ে বলে উঠল, হ্যাঁ বলুন বাবা। রিয়াজ সাহেব তৃপ্তি নিয়ে তাকালেন। এভাবে কোনোদিন বাবা ডাকটা শোনা হয়নি তার। চাপা খুশি মুখে ফুটিয়ে বললেন তিনি, একটা প্রতিশ্রুতি দেব তোমায় মা। অদ্রিজা ভরকে গেল হঠাৎ। কি প্রতিশ্রুতি? তার না বুঝে উঠে কি উত্তর দিবে সে। যদি প্রতিশ্রুতিটা তার রাখার মতো না হয় তাহলে? অদ্রিজার চিন্তাগুলো মুক্ত থেকেই রিয়াজ সাহেব হাসলেন। তারপর বললেন, ভয় পাওয়ার কিছু নেই মা। আমি জানি তুমি কথাটা নির্দ্বিধায় দিতে পারবে। তুমি চাইলেই সম্ভব প্রতিশ্রুতিটা রাখা। কি প্রতিশ্রুতি? রিয়াজ সাহেব মৃদু হাসলেন। অদ্রিজার কৌতূহল দেখে বলে উঠল, রক্তিমকে কোনোদিনও ছেড়ে দেবে না তো মা? ওকে ছেড়ে কোনোদিন চলে যাবে না? কথা দাও প্লিজ। অদ্রিজা সুরত চাহনিতে বার কয়েক চাইল রিয়াজ সাহেবের দিকে। তারপরে তপ্ত শ্বাস ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা রিয়াজ সাহেবের স্ত্রীর দিকে তাকেও থমকে গেল সে। মহিলার চোখ ছলছল করছে, নাকের অগ্রভাগ কেমন লাল হয়ে আছে। সাধারণত মহিলা বলতে বোঝায় চঞ্চল বকবক করা মানুষ, কিন্তু এই ভদ্রমহিলা সেই দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। কেমন গম্ভীর, প্রয়োজন ছাড়া কথা বলে না। কখনো হাসতেও দেখেনি এই মহিলাকে অদ্রিজা। কয়েক নজর তার দিকে তাকিয়ে রিয়াজ সাহেবের দিকে তাকালো অদ্রিজা। তারপর বলল, বিয়ের আগেও তেমন প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছি বাবা। হঠাৎ আবার এই প্রতিশ্রুতিটাই আদায় করতে চাইছেন? রক্তিম আমার ছেলে অদ্রিজা। ওকে তুমি যেমনটা ভাবছো ও মোটেও তেমন নয় অদ্রিজা। কথা দাও ওর সাথে থাকবে পুরোটা জীবন। আমি জানি তুমি পারবে। আমি ওর চোখে তোমার জন্য অনুভূতি দেখেছি। পারবে তুমি। আমরা ওকে এভাবে দেখতে পারছি না মা। অদ্রিজা তাচ্ছিল্য মাখা হাসলো। তারপর বলল, এভাবে দেখতে পারছেন না মানে? কোনভাবে বাবা? উনি তো দিব্যি আছেন, হাসছেন, খাচ্ছেন, প্রেম করছেন, ড্রিঙ্ক করছেন, বেশ আনন্দেই তো আছেন উনি। তবে আর ওনার চোখে অনুভূতি? হাস্যকর বাবা। ওনার মধ্যে কোনো অনুভূতি থাকতেই পারে না বাবা। তবে কি বলুন তো, তবুও আমি ওনাকে ছেড়ে যাব না, কোনো দিনও যাব না। এতটা স্বার্থপর আমি নই বাবা। এইটুকু বিশ্বাস আপনার আমার উপর থাকা উচিত ছিল। আমি আপনাকে আগেই বলেছি ওনাকে কোনো দিন ছাড়বো না। এই প্রতিশ্রুতিতেই তো বিয়েটা হয়েছিল। আপনি ভাবলেন কি করে প্রতিশ্রুতি রাখবো না? নাকি স্বার্থপর ভেবেছেন আমায়, যে নিজের প্রয়োজনটুকু মিটে গেলে, টাকা পেয়ে গেলেই আমি ওনাকে ছেড়ে চলে যাব? এমনটা কখনো হবে না বাবা। আজকে আবারও প্রতিশ্রুতি দিলাম। রিয়াজ সাহেব ক্লান্ত চাহনিতে তাকালো, কিন্তু কিছু বলার আগে অদ্রিজা উঠে পা বাড়ালো নিজের রুমে। রিয়াজ সাহেব ক্লান্ত চাহনিতে তাকালো, কিছু বলার আগে অদ্রিজা উঠে পা বাড়ালো নিজের রুমে। জীবনের এমন একটা অবস্থায় সত্যি বিরক্ত লাগছে তার। সবকিছু কেমন এলোমেলো। দুদিন আগেও তার জীবনটা বেশ গোছালো ছিল, অথচ অল্প কয়েকদিনের ব্যবধানে জীবনটা বদলে গেল অদ্ভুতভাবে। রক্তিম নামক পুরুষটার সাথে তার জীবনটা জড়িয়ে গেল অবিচ্ছিন্নভাবে। যে পুরুষটাকে সে ভালোবাসেনি, না তার কোনো ব্যবহারে মুগ্ধ হয়েছে সে, তবুও সেই পুরুষের সাথে তার জীবন বাঁধা। অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। রুমে ঢুকতেই নাকে নিকোটিনের তীব্র গন্ধ হানা দিল। সঙ্গে সঙ্গেই কপাল কুঁচকে গেল মুখ চোখ।
গন্ধটাকে অনুসরণ করে ব্যালকনির দরজায় দাঁড়ালো সে। অন্ধকারে রক্তিমের ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে। এক হাতে মোবাইল কানে ধরে দাঁড়িয়ে আছে, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। অদ্রিজা কিছু বলে উঠবে ঠিক তখনই রক্তিম মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, ও সুইটহার্ট, অতটাও আঘাত পাইনি আমি যতটা তুমি বলছো। তাছাড়া তোমার কথা মতো তো ডক্টরের কাছেও গেলাম, ব্যান্ডেজও করে নিয়েছি। তাও এত চিন্তা করছো কেন? আর হইলো তোমার সাথে দেখা করার কথা, আজও তো তোমার সাথে দেখা হলো বেবি। 1 মাস পর এমনিতেও তোমার কাছে পুরোপুরি ব্যাক করবো, নো টেনশন। এনিওয়েজ, বেশি রাত জায়গা ভালো না বেবি, গুড নাইট। অদ্রিজার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠল কথাগুলো শুনে। বিরক্তি নিয়েই বলে উঠল, মিস্টার রক্তিম। রক্তিম ঘাড় ঘুরিয়ে চাইল। অদ্রিজার ঘৃণা, রাগ, কষ্ট, বিরক্তি মিশ্রিত দৃষ্টিটার দিকে একবার তাকিয়েই মুচকি হাসল। মোবাইলের ওপাশের ব্যক্তিটাকে বলে উঠল, ধর, তুমি আমার প্রিয়তমা, মেয়েটা কেবি না, শুধু পরিচিত কেউ। অদ্রিজা কুঞ্চিত ভ্রু নিয়ে তাকিয়ে রইল। রক্তিম যে তাকে জড়িয়ে কথাগুলো বলেছে তা আর বুঝতে বাকি রইল না। শুধু পরিচিত, আর কোনো সম্বোধন কি আদৌ দিতে পারত না রক্তিম? কে জানে। অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলে রক্তিমের দিকে তাকালো। মোবাইলটা পকেটে রেখে তার দিকেই 2 পা এগিয়ে আসে রক্তিম। বাঁকা হেসে বলে উঠল, কি ব্যাপার বলুন তো, লুকিয়ে জড়িয়ে আমার প্রেমালাপ শুনছিলেন? একদমই না। আপনার প্রিয়তমার আপনার এইসব ন্যাকামো মাখা কথা শোনার মতো নিচু মানের ইচ্ছা আমার নেই। রক্তিম দাঁত কেলিয়ে হেসেই বলল। রেগে যাচ্ছেন? অদ্রিজা তেজ নিয়ে তাকালো, কিন্তু তিক্ত কণ্ঠে বলল, রেগে যাব কেন আমি? আপনার প্রেমিকা কেমন, কি রকম, কোথায় থাকে তাতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তবে আপনার প্রেমিকা যেমনই হোক, সে আপনাকে ডক্টর দেখাতে রাজি করিয়েছে, এটুকু অন্তত ভালো করেছে। অন্যরা বললে তো আর আপনার সিম্প্যাথি মনে হয়, তাই না? রক্তিম সরু চোখে তাকালো, তারপর বলল, আপনার সাথে তার তুলনাই হয় না অদ্রিজা, বৃথা বৃথা তুলনা করবেনও না। আপনার বলা কথাগুলো সিম্প্যাথি হলেও সে কখনো সিম্প্যাথি নিয়ে কথা বলবে না আমার সাথে। তাকে আমি অনেকটা ভালোবাসি। অদ্রিজা মেয়েকে হাসলো, তারপর বলল, যাক, আপনি কাউকে ভালোবাসেন শুনে ভালো লাগলো। এনিওয়েজ, সিগারেটটা ফেলে দিন। যদি সিগারেট নিয়ে ধোঁয়া ওড়াতেই চান তো বাইরে যান, আর নয়তো সিগারেটটা ফেলে দিন। আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, মাথা ব্যথা করে। রক্তিম হেসে উঠল অদ্রিজার কথা শুনে। সিগারেটটা না ফেলে দিয়ে ঠোঁটের মাঝে নিয়ে টান দিল। মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে মুচকি হেসে বলল, কি ভাবছেন আপনার কথা মতো সিগারেটটা ফেলে দেবো? দেওয়া উচিত। অদ্রিজা ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, উচিত। অবশ্য আপনার মধ্যে উচিত অনুচিত বোধ থাকলে তো। রক্তিম হু হা করে হেসে উঠল এবার। অন্ধকারের আবছায় রক্তিম হাসিটা অদ্ভুত মাদকতায় ছুঁয়ে গেল অদ্রিজার মনকে। তেমনি অদ্ভুতভাবে রক্তিম একটা কাজ করে বসলো। হাতে থেকে সিগারেটটা ফেলে দিল। অদ্রিজা অবাক হলো রক্তিমের এমন কাজে। রক্তিমকে যতটুকু চিনেছে তাতে রক্তিম সিগারেটটা ফেলে দেওয়ার মানুষ নয়, কিন্তু ফেলে দিল এত সহজেই। রক্তিম অদ্রিজার অবাক হওয়াটাকে উপেক্ষা করেই বলল, ফেলে দিলাম, এবার বলুন উচিত অনুচিত বোধ আছে আমার, তাই না? অদ্রিজা অবাক হলেও আগের মতো ধীর কণ্ঠে বলে উঠল, না, নেই। আপনার কাছে কোনো কিছুরই বোধ থাকতে পারে না। তাই বুঝি অবাক হলেন সিগারেটটা ফেলে দিলাম দেখে? অদ্রিজা তাচ্ছিল্য হেসেই বলল, হ্যাঁ, যার কাছে কোনো কিছুর বোধ থাকে না সে আবার উচিত অনুচিত বোধ করে সিগারেট ফেলে দিল। একটু তো অবাক হয় উচিত এতে, বলুন। রক্তিম হাসলো। পাশে থাকা তুলটায় বসেই পরে প্রশ্ন করল, দিহানের সাথে কথা বলেছেন? শুনলাম এখন কথা বলার মতো অবস্থায় আছে দিহান। ডক্টর কথা বলার অনুমতি দেবে, বলবেন কথা? আপনি চাইলে এখন গিয়ে দেখা করে আসতে পারেন অদ্রিজা। হঠাৎ দিহানের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন কেন? আমি তো দিহানের সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞেস করিনি, আর দিহানের সম্পর্কে আপনি কিছু বলবেন না। রক্তিম, আপনার মতো মানুষের মুখে দিহান সম্পর্কিত কথা মানায় না। এসব ভালো মানসিকতা একদমই দেখাবেন না। আমি জানি আপনি কেমন। রক্তিম মুখে আগের মতোই হাসি। অদ্রিজা
কপাল কুঁচকে তাকিয়ে রইল। সব কিছুতে এত হাসি আসে কোথা থেকে এই মানুষটার? সব কিছুতে কেন এত হাসে? অদ্ভুত বিরক্তি নিয়ে তাকাতেই রক্তিম ভ্রু নাচিয়ে প্রশ্ন করল। সত্যি জানেন আমি কেমন? হ্যাঁ জানি। রক্তিম মুচকি হাসলো। উঠে দাঁড়িয়ে অদ্রিজার মুখোমুখি দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসলো। অদ্রিজার পেছনের দেয়ালে 2 হাত রেখে অদ্রিজার সামনাসামনি দাঁড়ালো। মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে ফু দিয়ে উড়িয়ে দিয়ে অদ্রিজার কপালে আসা চুলগুলো। তারপরেই বলল, আমার প্রতি আপনার এতটা ইন্টারেস্ট যে আমি কেমন তাও জেনে নিয়েছেন। অদ্রিজা ভরকে গেল। নিজের এতটা কাছাকাছি রক্তিমের উপস্থিতিতে নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার। রক্তিমের উপচে পড়া উষ্ণ নিঃশ্বাস কপাল ছুঁয়ে যেতে কেঁপে উঠল শরীরের রোমকূপগুলো। তবু আগের মতোই তেজ নিয়ে বলে উঠল সে, সরে দাঁড়ান রক্তিম। না শুনলে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো। তারপরেই বলল, না সরলে কিছুই করব না। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আমার সাথে রক্তিম। আমি আপনার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, ভুলেই গিয়েছিলাম তা। সরে দাঁড়াতে বলার জন্য দুঃখিত। রক্তিমের মুখ চাহনি তৎক্ষণাৎ পাল্টে গেল। শক্ত হয়ে উঠল চোয়াল। হাত জোড়া দেয়াল থেকে সরিয়ে নিয়ে অদ্রিজার থেকে 2 পা পিছিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, সরে গেলাম, ঠিক এভাবেই সব কিছু থেকে সরে যাবো অদ্রিজা। অদ্রিজা রক্তিমের কথার মানে বুঝল না। হতবিহ্বল হয়ে দৃষ্টি নিয়ে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম সেই স্থান ত্যাগ করলো। দ্রুত প্রবেশ করলো রুমে। আর অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল সেখানে। রক্তিম রুমে ঢোকার পরও আরও প্রায় 8 ঘন্টা বেলকুনিতে দাঁড়িয়েছিল অদ্রিজা। মাথা ব্যথা করছে প্রচুর। নিজের মাথা ঘটা প্রত্যেকটার ঘটনার জন্য মনটা তাকেই দায়ী করলো বারবার। বারবার সুপ্ত নিঃশ্বাস ফেলে অন্ধকার আকাশের থালার ন্যায় উজ্জ্বল চাঁদটার দিকে তাকিয়ে রইল সে। ছোটবেলায় সে বিশ্বাস করত কেউ মারা গেলে সে আকাশে তারা হয়ে যায়। সত্যিই কি হয়? তার বাবাও কি আকাশে তারা হয়ে দেখছে তাকে? কে জানে। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। আকাশ থেকে চোখ সরিয়ে তাকালো চারপাশে। দূরের বিল্ডিংগুলোয় আলো জ্বলছে, কোনো ফ্ল্যাটে আবার অন্ধকার। রাস্তায় সোডিয়ামের আলোয় চোখে পড়ছে কুকুরগুলো। 7টা কি 8টা কুকুর দল বেঁধে ঘেউ ঘেউ করছে। এপাশ ওপাশ থেকে ছুটে চলা গাড়িগুলো আলো ছুটছে এলোমেলোভাবে। অদ্রিজা ক্লান্ত চাহনিতে তাকিয়ে রইল। আরও কিছুক্ষণ পর রক্তিম ঘুমিয়ে পড়েছে এমনটা ভেবেই রুমে ঢুকলো সে। কিন্তু রুমে ঢুকতে তার ভাবনা ভুল প্রমাণিত হলো। রক্তিম এখনও ঘুমায়নি। খাটে হেলান দিয়ে ল্যাপটপ কোলে বসে আছে। 2 হাতে টাইপ করতে করতে অদ্রিজার দিকে একবার তাকালো সে। তারপর আবারও ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলল। অদ্রিজা বার কয়েক গম্ভীরভাবে নিঃশ্বাস নিয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। খাটের বাঁ পাশের খালি জায়গাটা তার জন্য বুঝতে পেরে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল সে। ঘুম যে আসছে না, মাথা ব্যথা টনটন করে উঠল মাথা। বোধহয় রুমের লাইট জ্বালানো থাকাতেই ঘুমটা আসলো না, আর মাথা ব্যথাটাও ক্রমশ বাড়ল। কে জানে, প্রায় 8 ঘন্টা চেষ্টা করেও তার ঘুম আসলো না। রক্তিম তখনও ল্যাপটপ টাইপ করছিল। ডান পাশে ফিরে রক্তিমের মুখের দিকে তাকে বিরক্ত হলো অদ্রিজা। কপাল কুঁচকে তাকিয়ে রইল সেদিক পানে। রক্তিম সেই দৃষ্টিটা খেয়াল করলো কিনা কে জানে, তবে সেভাবে টাইপ করতে করতে বলে উঠল, এভাবে না তাকিয়ে কি বলবেন বলে ফেলুন। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, আপনার সিগারেটের গন্ধে মাথা ব্যথা শুরু হয়ে গেছে সে কখন থেকে। মাথা ব্যথা কমানোর জন্য ঘুমের প্রয়োজন আমার মিস্টার রক্তিম, কিন্তু আমার ঘুমটাও বোধ হয় আপনার সহ্য হয় না। তাই তো লাইটটা জ্বালিয়ে কাজ করছেন। আমি ঘুমোতে পারছি না মিস্টার রক্তিম। রক্তিম ভ্রু কুঁচকে তাকালো অদ্রিজার দিকে। গুটিসুটি হয়ে শুয়ে আছে। দৃষ্টিটা তার দিকে। সেই দৃষ্টিতে একরাশ বিরক্তি। ঘন কালো লম্বা চুলের খোপাটা বালিশের আশ্রয় পেয়ে বোধ হয় নিজেকে এলোমেলো করে ছুড়ে দিল। চোখের সামনে অদ্রিজা নামক রমণীর সৌন্দর্যে এলোমেলো চুলগুলো দ্বিগুণ সৌন্দর্য মোহিত করলো তাকে। বার কয়েক অদ্রিজা চোখে চোখ ফেলেই মুচকি হাসল সে। মাথাটা কিছুটা ঝুঁকিয়ে লতিয়ে পড়ে থাকা রমণীটির
মুখের উপর এনে ফিসফিসিয়ে বলে উঠল। আমার সিগারেটের ধোঁয়ায় আপনার যতটুকু মাথা ব্যথা তৈরি হয়েছে তার থেকেও সহস্র গুণ ব্যথা আপনি আমার মস্তিষ্কে তৈরি করেছেন অদ্রিজা। তাহলে বলুন, আপনাকে কিভাবে ঘুমোতে দিই যেখানে আমার ঘুম আপনাকে গ্রহণ করছে না আপনার দেওয়া ব্যথার জন্য? অদ্রিজা ভ্রুজোড়া কুঁচকে চেয়ে রইল। ঝুঁকে থাকা রক্তিমকে এক নজর দেখিনি বোকার মতো প্রশ্ন করে বসলো। আমার দেয়া ব্যথা আপনার মস্তিষ্কে ব্যথা তৈরি করেছি? কি বলছেন রক্তিম? আমি আপনাকে ব্যথা দিয়েছি? রক্তিম ঠোঁট টেনে হাসলো, ভ্রু নাচিয়ে বলল। কেন মিথ্যে বলছো অদ্রিজা? অদের সরু চাউনিতে তাকালো। রক্তিমকে ব্যথা দিয়েছে এমন কোনো ঘটনায় মস্তিষ্ক মনে করতে পারল না। সুপ্ত শ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল সে। হ্যাঁ, মিথ্যে বলছেন। আপনি কোনো সত্যি কথা বলতে পারেন নাকি রক্তিম? রক্তিম এবার সোজা হয়ে বসলো। ল্যাপটপে কিছু একটা টাইপ করে ল্যাপটপটা অফ করে পাশে রেখে দিল। অদ্রিজার দিকে ফিরে তাকালো। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অদ্রিজা, অন্তত আপনার ক্ষেত্রে তাই। আর আপনি আমার সেই মিথ্যেতেই দৃশ্যমান থাকবেন। যদি সত্যতে দৃশ্যমান হতে চানও কোনো দিন, আমি দেব না অদ্রিজা, ভেঙে গুড়িয়ে আপনারা আমার মিথ্যের সাথেই মিশিয়ে দেব। অদ্রিজা অবাক হয়ে তাকিয়ে রইল। সত্য মিথ্যা রক্তিমের বলা কথাগুলোর কোনো মানে খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে বলল। অ্যাজ ইউর উইশ। লাইট অফ করবেন? এর থেকে তো ভালো আকাশের তারা দেখে আব্বুকে উপলব্ধি করা। ঘুমোতে তো দিবেনই না, তার থেকে বেলকনিতে বসে তারাই দেখি। রক্তিম হুহা করে হেসে উঠল, তারপর মাথাটা উপর করে হেলিয়ে দিল, চোখ জোড়া বন্ধ করে বলল। আকাশের তারায় আপনার বাবা নেই অদ্রিজা, ওইসব মিথ্যে বিশ্বাসে বিশ্বাস করবেন না। তারা তো তারাই, তারার মাঝে কখনো মা কিংবা বাবা থাকে না। ওসব তো আমাদের ঠকানোর জন্য বলে থাকে সবাই। ওসব ফাও কথা বিশ্বাস করবেন তো ঠকবেন অদ্রিজা। অদ্রিজা কিছু বলল না। রক্তিম নামক মানুষটার সাথে শুধু শুধুই কথা বলছে সে। বিরক্তিতে চোখ মুখ কুচকে পাশ ফিরতে যাবে তখনই আবারও ঝুঁকলো রক্তিম। অদ্রিজার এক হাত টেনে ধরেই বলে উঠল। আপনার ঘুম দরকার? অদ্রিজা একটু চাহনিতে তাকালো। এতক্ষণ ধরে ঘুমানোর কথা বলছে সে, অথচ রক্তিম এইমাত্র জিজ্ঞেস করছে ঘুম দরকার কিনা। আশ্চর্য। দাঁতে দাঁত চেপে রক্তিমের দিকে তাকিয়ে বলল সে। না। রক্তিম বাঁকা হাসলো। অদ্রিজার হাতটা সেভাবেই ধরে রেখে বলে উঠল। রেগে যাচ্ছেন কেন আপনি? আপনার ঘুম দরকার, আমারও ঘুম দরকার। আপনার ঘুম না আসার কারণটা যদি আমি হই, তো আমার ঘুম না আসার কারণটাও আপনি। তো ইকুয়াল ইকুয়াল হলো না? চলুন একটা ডিল করি। আপনার ঘুমের জন্য আমি লাইট অফ করে দেবো, আর আপনি আমার ঘুমের ব্যবস্থা করে দেবেন। রাজি? অদ্রিজা গোল গোল চোখ করে তাকালো, সঙ্গে সঙ্গে বলে উঠল। আপনি কি ছোট বাচ্চা যে আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে? আজব। তাছাড়া আপনি আমার উপর মিথ্যে দোষারোপ করছেন রক্তিম। আমি আপনাকে কিছুই করি। প্রমাণ আছে? শক্ত চাইতে তাকালো অদ্রিজা। ফোঁস করে বার কয়েক নিঃশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল। বলুন, আপনার ঘুমানোর কি ব্যবস্থা করতে পারি? রক্তিম মুচকি হাসলো। লাইটের সুইচটা অফ করে দিয়ে লম্বা চড়া শরীরটা এলিয়ে দিল বিছানায়। অদ্রিজা রক্তিমের অদ্ভুত ঘুমানোর ব্যবস্থা দেখে বেঁচে গেল ভেবে ওপাশ ফিরল। ঠিক তখনই ওপাশের ব্যক্তিটি অদ্ভুত কাজ করে বসলো। তার শক্তপোক্ত হাত জোড়া দিয়ে জড়িয়ে নিল অদ্রিজাকে। সঙ্গে সঙ্গে অদ্রিজার পুরো শরীর বয়ে বিরক্তি ছুঁয়ে গেল। পর মুহূর্তে মনে পড়লো রক্তিমের বাবার থেকে টাকা নিয়ে বিয়েটা করেছে সে। চাইলেও এই লোকটার স্পর্শকে ঠেলে দিতে পারবে না সে। নীরবভাবে হাত জোড়ের স্পর্শে চোখ জোড়া বন্ধ করতেই রক্তিম কানের কাছে ফিসফিসিয়ে বলল। কিছুই করতে হবে না অদ্রিজা, আপনাকে এইভাবে জড়িয়ে ধরতে দিলেই হবে। ঘুমটা আমার প্রয়োজন, আজ তীব্রভাবেই প্রয়োজন। তাই আপনাকে জড়িয়ে ধরাটা আমার কাছে ভুল বলে মনে হচ্ছে না। আর আপনিই তো বললেন আপনার শরীরটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন, তবে আপনার শরীরটাকে জড়িয়ে ধরাটা অপরাধ হবে না বলুন? অদ্রিজা কিছু বলল না। অদ্ভুত পুরুষটির কোমল ছোঁয়ায় অস্বস্তিতে ভরে উঠল মন। আজকে তার ছোঁয়া স্পষ্ট বলছে তার ছোঁয়ায় কোনো কামনা নেই কোনো লালসা। অদ্রিজা হাঁসফাঁস করলো। রক্তিম মানুষটির উষ্ণতা শরীর বয়ে ছুঁয়ে যেতেই
রুম খুব অদ্ভুত অনুভূতিতে কেঁপে কেঁপে উঠল। এই শীতের রাতও ঘেমে উঠল চোখ মুখ, অস্বস্তিতে মন উসখুস করতে লাগলো। সকাল হলো, সূর্যের ঝকঝকে কিরণ না হলেও মৃদু আলো চারদিকটায় ঠিকই ছড়িয়েছে। অদ্রিজার চোখ মেলে চাইল। রাতে সেই অসহ্য মানুষটাকে সহ্য করার প্রয়াসে তারই দুই বাহু হাতের বন্ধনে ঘুমিয়ে যে কখন পড়েছে খেয়ালই হয়নি তার। ঘুম জড়ানো চোখে এদিক ওদিক তাকালো অদ্রিজা। নিজেকে রক্তিমের বাহু বন্ধনে না পেয়ে একটু হলেও অবাক হলো। পর মুহূর্তে পুরো রুম জুড়ে কোথাও রক্তিমকে না দেখে অবাক হওয়ার মাত্রাটা দ্বিগুণ হলো। অস্থির হয়ে আবার এদিক ওদিক তাকালো। না, নেই। ঘন্টার কাঁটাটা তখন 6 ছুটে যাচ্ছে। এত সকালে কোথায় গেল? অদ্রিজা ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। ওয়াশরুম চেক করে ব্যালকনির দরজার সামনে দাঁড়াতেই রক্তিমকে দেখতে পেল সে। ছাইরাঙা টি শার্ট আর ট্রাউজার পরিহিত যুবকটি পকেটে হাত রেখে একদম সোজা হয়ে অন্যদিক ফিরে দাঁড়িয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, অদ্ভুত। এক নজর রক্তিমের দিকে তাকিয়ে আবারও চলে আসতে যাবে ঠিক তখনই রক্তিম বলে উঠল, যাচ্ছেন কেন? অদ্রিজা থমকে দাঁড়ালো। রক্তিম অন্যদিকেই ফিরে রয়েছে, হাতে মোবাইল নেই। তার মানে কথাটা তাকে বলেছে, কিন্তু রক্তিম টের পেল কিভাবে সে যে এখানে এলো? চোখ জোড়া সরু করে রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই রক্তিম উল্টো দিক ফিরে ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে বলল, শুভ সকাল মিসেস অদ্রিজা। অদ্রিজা এবারও কিছু বলল না, রক্তিমের দিকে তাকিয়ে রইল। কি বলবে খুঁজেও পেল না। শুভ সকালের বদলে কি শুভ সকাল বলা উচিত তার? তা বুঝে উঠল না অদ্রিজা। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রক্তিম এগিয়ে এলো। চোখ টিপে ফিস ফিসিয়ে বলে উঠল, কি ব্যাপার বলুন তো? আমার প্রেমে টেমে পড়ে গেলেন না তো? সকাল সকাল ঘুম থেকে উঠে আমায় খুঁজে বেড়াচ্ছেন যে? একদিনে জড়িয়ে ধরায় এতটা অস্থির হয়ে পড়লেন আমার জন্য? তাহলে তো আপনাকে রোজই জড়িয়ে ধরে ঘুমানো উচিত। আপনি আরো অস্থির হয়ে ভালোবাসতে শুরু করবেন আমায়, কি বলেন? অদ্রিজা মুখ চোখ পুচকে তাকালো, ঠোঁট চেপে বলল, মোটেও তেমন কিছু না বিষয়টা। আর কোনো অস্থিরতাও নয়। আপনি রুমে না থাকলে ভালোভাবে ঘুমানো যেত, তাই দেখছিলাম। আর ওই যে বললেন না ভালোবাসা, সেটার প্রশ্ন তো আসছেই না মিস্টার রক্তিম। রক্তিম মুস্কি হাসছিল। অদ্রিজা একেবারে কাছাকাছি গিয়ে বলে দিল, ধরুন আপনি চাইলেন আমায় ভালোবাসতে, আমাকে চাইলেন, খুব করে চাইলেন, আমার জন্য অস্থিরভাবে দিনরাত পার করলেন। বিষয়টা দারুণ হবে না? অদ্রিজা 2 পা পিছিয়ে রক্তিমের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, না, খুব বিশ্রী এবং জঘন্য হবে। আর এই বিশ্রী ও জঘন্য বিষয়টা কখনোই ঘটবে না রক্তিম, আমি বলছি। আর আমি বলছি ঘটবে, খুব শীঘ্রই ঘটবে অদ্রিজা। খুব শীঘ্রই কোনো এক সন্ধ্যা, কিংবা কোনো এক সকাল, কিংবা হতে পারে কোনো এক অন্ধকার রাতে আপনি আমার সামনে এসে বলবেন ভালোবাসি। অদ্রিজা বিরক্তি নিয়ে তাকালো। রক্তিম কথাটা বলে বাঁকা হাসলো। অদ্রিজা পাশ কাটিয়ে যেতে যেতেই বলল, রেডি থাকবেন, আমি যাওয়ার সময় আপনাকে দিহানের কাছে নিয়ে যাব, তারপর ভার্সিটিতে ছেড়ে দেবো। অদ্রিজা তীক্ষ্ণ চাহনি তাকিয়ে রইল রক্তিমে যাওয়ার পথে। এতটা বিশ্বাস নিয়ে বলল কথাগুলো, এতটা আস্থা কেন? রক্তিমের গাড়িতে করে হসপিটাল পৌঁছতে এসেছে অদ্রিজা। বাসা থেকে হসপিটালের পথটা গাড়ি করে আসতে 8 ঘন্টা লাগে। এই 8 ঘন্টায় রক্তিমও তার সাথে কথা বলেনি, সেও রক্তিমের সাথে কথা বলেনি। নামার সময় কিছু বলেনি রক্তিম। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে নিজের মতো চুপচাপ বসে রইল। অদ্ভুত, রক্তিমকে অদ্রিজাকে ইগনোর করেছে। অদ্রিজা বুঝে উঠল না। মিনমিনে চাবড়িতে পেছনে রক্তিমের দিকে বার কয়েক তাকিয়ে পা বাড়ালো সামনে। হসপিটালে দিহানের কেবিনের সামনে গিয়ে পা জোড়া জমে গেল। দিহান এখন কথা বলার অবস্থায় আছে। কি বলবে সে? দিহান তার কথার উত্তরে কি বলবে? ঠক, প্রতারক দিয়ে উপাধি দিয়ে কথা বলবে কি? অদ্রিজা ভাবতে পারল না। কাঁপা কাঁপা হাতে দরজার পর্দাটা সরিয়ে দিহানের দিকে তাকালো। ঘুমোচ্ছে সে। অদ্রিজা দূর থেকেই তাকালো। কাছাকাছি যাওয়ার সাহস সঞ্চয় করতে পারল না সে নিজের মধ্যে। কাছে গেলে যদি দিহান জেগে উঠে যদি বলে বসে, দ্রিজা, আমায় একটিবার সুযোগ দিলে না কেন? কেন আমায় প্রতিশ্রুতি দিয়ে
অন্য কাউকে জীবনের সঙ্গী করে নিলে? কি উত্তর দিবে সে? পর মুহূর্তেই চোখ টলমলে উঠল অদ্রিজার। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াহুড়ো করে সরে গেল সেখান থেকে। জোরে জোরে শ্বাস ফেলে দ্রুত পা ফেলে বেরিয়ে আসলো হসপিটাল থেকে, যেন এক প্রকার পালিয়ে আসলো। সেদিনের পর 7-8টা দিন কেটেছে। এই 7 দিনে রক্তিম অদ্রিজার সাথে প্রয়োজন ছাড়া একবারও কথা বলেনি। রক্তিম বাসায় ফিরে অবাক হয়ে চাইতো অদ্রিজা। এই ছেলেটাকে মন থেকে অভদ্র অসহ্য লোক মনে করতো সে, কিন্তু এই 7 দিনে পুরো পাল্টে গেল যেন যুবকটি। এই 7 দিনে কথা কথা একদমই কাছে আসার চেষ্টা করেনি যুবকটি। মুখের কাছাকাছি মুখে বাঁকা হেসে কথা বলেনি। তারা বাঁকা দাঁতগুলোর ঝলক দিকে হুহা করে হেসে ওঠেনি। ফু দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দেয়নি। সর্বদা চুপ থেকেছে। কোনো বিশেষ দরকারে অদ্রিজাকে জিজ্ঞেস করলো, কেবলই হু হা উত্তর দিয়েছে। রক্তিমের মুখে মেকি হাসি ব্যতীত আগে সে চমৎকার হাসিটা এই কদিনে চোখেই পড়েনি তার। কি হলো হঠাৎ এই লোকটার? সর্বদা এমন গম্ভীরতা দেখাচ্ছে কেন সে? অদ্রিজা উত্তর খুঁজে পেল না। রাতের খাবারটা হাতে নিয়ে রুমে ঢুকে রক্তিমের দিকে তাকালো সে। ল্যাপটপে মনোযোগ স্থির তার। অদ্রিজা যে রুমে প্রবেশ করলো তা হয়তো মস্তিষ্ক বুঝে উঠল না তার, কিংবা বুঝে উঠলো ইচ্ছে করেই কোনো কথা বললো না। অদ্রিজা লম্বা দীর্ঘশ্বাস ফেলে খাবার নিয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। ধবধবে ফর্সা লম্বা চওড়া শরীর, অদ্ভুত সুন্দর, চোখ জোড়া ঘন পাপড়িতে ঘেরা, মাথার ঘন কালো চুলগুলো কপালে ঝুঁকে আছে, অদ্ভুত সুন্দর। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো অনন্য সুন্দর মনে হলো অদ্রিজার। লোকটার নীরবতাও ভিন্ন রকম সুন্দর। অদ্রিজা মৃদু হেসেই বলল, মিস্টার রক্তিম, আপনার খাবারটা। রক্তিম মাথা উঁচু করে চাইল। চোখের সামনে পুষ্পের ন্যায় পবিত্র সুন্দর রমণীটিকে আপাদমস্তক দেখে নেই মেকি হাসল সে। ক্লান্ত চোখ জোড়া দিয়ে ইশারা করে বোঝালো, খাবারগুলো টেবিলে রেখে দিন। অদ্রিজা হতাশ হলো। এবারের মতো রক্তিমের সাথে কথা বলার আশাটা হারিয়ে গেল তার। আত্মসম্মানের জ্বলন্ত অনলে বার কয়েক নিজের মুখে ঝলসে নেই পাশ ফিরে দাঁড়ালো। খাবারটা টেবিলের উপরে আওয়াজ করে রেখে সামনের চেয়ারটায় বসে পড়ল। অদ্ভুত, এই লোকটা তার সাথে এমন করছে কেন? শুরু থেকে তো এমন ছিল না। তাহলে হঠাৎ এতটা পরিবর্তন কেন তার মাঝে? আসলে কি রক্তিমকে যেমনটা ভেবেছিলাম রক্তিম তেমন নয়? রক্তিমের বাবার কথাই রক্তিমকে শক্তপাক্ত ধীরে পুরুষটি দেখতে মাত্রা অতিরিক্ত সুন্দর। তাই তো বোধ হয় মেয়েরা এই পুরুষটিকে এত সহজেই ভালোবেসে ফেলে। আর রক্তিমকে কোনোদিন কোনো মেয়েকে ভালোবেসেছে? সঙ্গে সঙ্গে তাচ্ছিল্য মাখা হাসি ফুটলো মুখে। ধুর, এই লোকটা আবার কাউকে ভালোবাসতে পারে নাকি? নিজের ভাবনাগুলোকে ঝুড়ি ঝুড়ি দোষারোপ করে খাটের এক কোণায় শুয়ে পড়ল। গত 7 দিনে রক্তিমকে ঘুমোতে দেখেনি অদ্রিজা। জানে আজও ঘুমোবে না। হয় খাটে বসে নয়তো ব্যালকনিতে বসে এক নাগারে ল্যাপটপে ঘাটবে। লোকটার কি ঘুম পায় না? চোখ জোরে কি ক্লান্ত হয় না? কে জানে। ঘুমটা আজ একটু দেরিতেই ভাঙলো অদ্রিজার। যখন বোধ হলো সকাল হয়েছে তখন প্রায় 9টা বাজলো। ঘন পাপড়িতে ঢাকা চোখগুলো খুলে আশপাশটায় তাকাতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রক্তিমের উন্মুক্ত মুখ দেখে চোখে পড়ল। সঙ্গে সঙ্গে ব্রুজেরা কুচকে নিয়ে উঠে বসলো অদ্রিজা। গভীর দৃষ্টি ফেলে পরখ করতে লাগলো সামনে যুবকটিকে। শরীরের তোয়ালে পেঁচানো রঙবিহীন সাদা ধবধবে উন্মুক্ত মুখ, মাথার ঘন কালো ভিজা চুলগুলো কপালে এসে ভিড় করলো জড়ো হয়ে। মুখের খোঁচা দাঁড়িয়ে বিন্দু বিন্দু পানি, চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে। চোখ মুখে অদ্ভুত গম্ভীরতার ভিড়। এই লোকটাকে আদৌ গম্ভীরভাবে মানায় না, একদমই না। অদ্রিজা উঠে দাঁড়িয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলল, সকাল সকাল এমন কাপড় চোপড়বিহীন শরীর নিয়ে পুরো রুম ঘুরে বেড়াচ্ছেন কেন? রক্তিম মাথা তুলে চাইল। অদ্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে সরে দাঁড়ালো। মৃদু কণ্ঠে বলল, সমস্যা? অদ্রিজা সরু চোখে চাইল। আকাশ সমান বিরক্তি নিয়ে বলে উঠল, সমস্যা? সমস্যা কিনা তা জিজ্ঞেস করছেন আপনি? আসলে আপনি অসহ্যকর একটা লোক রক্তিম।
একে তো বড় সড়ো মাপের বেহায়াপনা করেছেন, আবার জিজ্ঞেস করছেন সমস্যা। অদ্রিজা তীক্ষ্ণভাবে এই ঝেড়ে দেওয়াকে একটু পাত্তা দিল না রক্তিম। নিজের জামা কাপড় নিয়ে অদ্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে পাশ দিয়ে হেঁটে চলে গেল। অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল, কপালে পড়ল ভাঁজ। এই লোকটা হঠাৎ পাল্টে গেল কেন? এই ব্যবহারটা কেবল তার সাথে করছে নাকি সবার সাথে? রক্তিম রেডি হয়ে বের হওয়ার সাথে সাথে অদ্রিজাও কোনোভাবে শরীরে একটা শাড়ি পেঁচিয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে বসে থাকা রিয়াজ সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছে। রক্তিমকে দেখে চশমার ফের দিয়ে চাইলেন তার দিকে। রক্তিম দরজা পর্যন্ত যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, রক্তিম। রক্তিম পা জোড়ায় স্থির করে দাঁড়ালো, ভ্রুজোড়া কুচকে নিয়ে সোফায় বসে থাকা রিয়াজ সাহেবের দিকে ঘাড় ঘুরিয়ে চাইল। তীব্র বিরক্তি নিয়ে চেয়ে থাকতে রিয়াজ সাহেব বললেন, আমার রুমে এসে তো একটু। রক্তিমের বিরক্তি এবার আকাশ হয়ে গেল যেন। কপাল কুচকে বলে উঠল সে, আপনার আর আমার মাঝে বিজনেস পার্টনার ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই মিস্টার মাহমুদ। প্লিজ ভুলে যাবেন না কথাটা। আর আমাকে এইভাবে আপনার রুমে যাওয়ার আদেশ দেওয়ারও অধিকার আপনার নেই। মাইন্ডেড। রিয়াজ সাহেব হতাশ চাহনি ফেলল, চায়ের কাপটা এক পাশে ঠেলে রেখে বললেন, রক্তিম, তুমি না মানলেও আমি মানি আমি তোমার বাবা। তোমার মাও বোধহয় তাই মানে। এখন তুমি কি তোমার মাকেও বলবে সে তোমার মা নয়? যদি ধরেও নেই আমরা তোমার বাবা মা নই, তাও কি এসে যাই? তুমি সত্যি কি আমাদের ছেলে না? তুমি অ্যাকচুয়ালি বিগড়ে গেছো রক্তিম। তোমার মস্তিষ্কটাই বিগড়ে গেছে, নয়তো নিজের বাবা মাকে অস্বীকার করতে। কথাগুলো শুনে রক্তিমের চোখ মুখে হঠাৎই অদ্ভুত পরিবর্তন নামলো। চোখ মুখে ফুটে উঠল অদ্ভুত রকম হিংস্রতা, ঘৃণা আর রাগ। কপালের রগটা সঙ্গে সঙ্গে ফুলে উঠল যেন। চোখের লাল টকটক হয়ে উঠল দ্রুত। রাগে সামনের চেয়ারটাকে এক লাথি মারতে চেয়ারটা গড়িয়ে পড়লো অদ্রিজার পায়ে। কাঠের ভারী চেয়ারটা পায়ের উপর পড়তে ব্যথায় কনকনে উঠল পায়ের মাংসপেশি। মুখ দিয়ে অস্পষ্টরে বেরিয়ে আসলো আহ। চোখ টলমলিয়ে উঠল সঙ্গে সঙ্গে। তীব্র ব্যথায় মমের মতো সাদা তুলতুলে মুখটা হয়ে উঠল নীল। অস্পষ্টরে কাতরে উঠেই বসে পড়ল সঙ্গে সঙ্গে। পায়ে হাত দিয়ে চেপে ধরে কপাল কুঁচকে তাকালো রক্তিমের দিকে। রক্তিমকে আগের মতো হিংস্র দেখাচ্ছে। চোখে মুখে এখনো সেই প্রখর ঘৃণা। জ্বলন্ত চামড়িটা এখনো ঠিক ততটাই জ্বলন্ত। অদ্রিজা নামক মেয়েটি যে তার দেওয়া ব্যথায় কাঁপতে উঠল, তার বোধ হলোই তার বোধ হলোই না, কিংবা হয়তো বোধ হলো, তবে তাতে হয়তো তার কিছু এসে যায় না। অদ্রিজা তপ্তশ্বাস ফেললো। নীল হয়ে যাওয়া মুখটা নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে বলল, এভাবে ছুড়লেন কেন চেয়ারটা? মাথায় সমস্যা আছে আপনার? নিজের বাবা মায়ের সাথে তো ঠিক মতো কথা বলেন, তা না হয় বাদ, তা বলে অস্বীকার করছেন বাবা মাকে। ছি, সন্তান হিসেবেই আপনি অযোগ্য। রক্তিম লাল টকটকে চোখ জোড়া দিয়ে অদ্রিজার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, স্টপ অদ্রিজা, আপনি একটা কথা বলবেন না এই বিষয়ে। আপনার সেই অধিকারটা নেই। অদ্রিজা থ হয়ে তাকিয়ে রইল। অধিকার? সত্যি কি অধিকার নেই? রিয়া সাহেব ধমকের সুরে বললেন, আহ রক্তিম, তুমি এভাবে ওর সাথে কথা বলতে পারো না। তাছাড়া তুমি তো বলেছিলে এই 1 মাস তুমি অদ্রিজার খেয়াল রাখবে। এটাকে তো খেয়াল রাখা বলে না রক্তিম। রক্তিম মাথা চেপে ধরল। মাথার চুলগুলো 2 হাতে মুঠো করে ধরে চেঁচিয়ে বলে উঠল, মিস্টার মাহমুদ, আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন? বাবার অধিকার? লজ্জা করে না? ছি, প্লিজ নিজের লিমিটটা ক্রস করবেন না। আর ওই মেয়েটাকেও নিজের লিমিটেই থাকতে দিন। উনি লোভী, টাকা লোভে বিয়ে করেছেন আমায়। কাল অন্য একজনের কাছে বেশি টাকা পেয়ে লাভ মেরে চলে যাবে আমার জীবন থেকে। তাই 2 দিনের অতিথির আমার সম্পর্কে কথা বলার কোনো অধিকারই নেই মিস্টার মাহমুদ, কোনো অধিকার নেই। অদ্রিজার টলমলে চোখে চেয়ে চেয়ে থাকলো। লোভী? সে লোভী? লোভী সম্বন্ধটাকে জীবনের শেষ প্রান্তে কেউ সহ্য করতে হবে তাকে? মস্তিষ্ক কঠিনভাবে বলল, হ্যাঁ হবে, তুমি লোভী তো অদ্রিজা। তা না হলে কি টাকার বিনিময়ে বিয়েটা করতে অদ্রিজা? পারতে না। রক্তিম লোকটা ঠিকই বলেছে, তুমি লোভী। তৎক্ষণাৎ মাথা চেপে ধরল সে।
টলমলে হওয়া চোখ জোড়া দিয়ে গাল বয়ে পড়ল নোনতা জল। রক্তিম নামক পুরুষটা সে চোখের পানিটা খেয়ালই করলো না, দ্রুত পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। এখন পুরোপুরি সুস্থ হয়েছে দিহান। এতদিন পর ভার্সিটিতে এসেই পরিচিত মুখগুলোকে খুঁজে বেড়ালো চোখজোড়া। অদ্রিজা নামক মেয়েটিকে দেখার অপেক্ষা করতে না পেরেই দ্রুত ক্লাসরুমে ঢুকলো, কিন্তু চোখজোড়া খুঁজে পেল না অদ্রিজাকে। সঙ্গে সঙ্গে হৃদয় থেকে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এভাবে অসুস্থ হওয়ার পরও অদ্রিজা একবারও তার সাথে কথা বলল না, কথা বলার প্রয়োজন বোধও করলো না। কি অদ্ভুত! দিহান ক্লাসরুমে আর দাঁড়ালো না, পা বাড়িয়ে বাইরে বেরিয়ে এসে কল দিল অদ্রিজাকে। একবার, দুইবার, তিনবার কল দিল, কিন্তু কল ধরল না অদ্রিজা। বিরক্ত চোখ মুখ কুঁচকে সামনে তাকাতেই শরীর জুড়ে বয়ে গেল শীতল অদ্ভুত শীতলতা। রিক্সা অদ্রিজা নামক রমণীটিকে দেখেই মনের ভেতর জেগে উঠল দগ্ধ হওয়া সেই অনুভূতি। মমের মতো সাদা তুলতুলে শরীরে কালো রঙের শাড়ি, চোখ জোড়া ফুলে আছে, দেখেই বোঝা গেল সে অনেক কেঁদেছে। নাকের অগ্রভাগ এখনও লাল হয়ে আছে। কিন্তু কেন কেন কাঁদলো? বুকের ভেতর তৎক্ষণাৎ চিনচিনে ব্যথার উদ্ভব হলো। নিজের প্রিয়সীর দুঃখ কষ্টিত হয়ে উঠল নিজের হৃদয়টাও। চোখ জোড়া বার কয়েক বন্ধ করেই অদ্রিজা নামক মেয়েটির দিকে এগিয়ে গেল সে। রিক্সাটার সামনে এসে থামতে অদ্রিজা পাশ ফিরে দিহানকে দেখল। এতক্ষণ রক্তিমের আর নিজের উপর থাকা রাগ, ক্রোধ আর ঘৃণাটা সঙ্গে সঙ্গে উবে গেল চওড়া অপরাধ বোধে। এক্ষুনি দিহান কিছু বলে বসলে কি বলবে সে? কি উত্তর দিবে? দিহান কি তাকে লোভী বলবে? অদ্রিজা ভেবে পেল না। দ্রুত ভাড়াটা দিয়ে দিহানকে এড়িয়ে পা ফেলতেই দিহানের শান্ত কণ্ঠটা কানে এলো। আমাকে এড়িয়ে যাচ্ছ কেন অদ্রিজা? অদ্রিজা নিঃশ্বাস ঘন হয়ে উঠল, কপাল ঘেমে উঠল। ঘাড় ঘুরিয়ে দিহানের দিকে তাকাতে আবারও বলল দিহান। অদ্রিজা উত্তর দিতে পারল না, অস্থিরভাবে মৃদু কণ্ঠে বলল, তোমার বর এতটা সন্দেহ করে তোমাকে যে তার ছেলে বন্ধুর সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে? অন্তত অন্তত আমার তো লোকটাকে তেমন কোনো মনে হয়নি। অদ্রিজা, তুমি স্বেচ্ছা আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? তেমন কিছু নয়, ক্লাস আছে দিহান। কথাটা বলে উল্টো দিক ফিরে ঘুরিয়ে চলতে লাগলো অদ্রিজা। দিহান ভ্রু কুঁচকে চাইল। পেছন থেকে অদ্রিজার হাতটা এই প্রথমবারের মতো ধরে নিয়ে বলে উঠল, মিথ্যে। শুধুমাত্র ক্লাস আছে বলে তুমি আমাকে এড়িয়ে যেতে পারো না অদ্রিজা। অদ্রিজা অবাক হয়ে পেছনে চাইল। দিহান তার হাত ধরেছে তা তার বিশ্বাসই হচ্ছে না। অবাক হয়ে তাকিয়ে রইল দিহানের হাতের বন্ধনের দিকে। মৃদু কণ্ঠে বলল, হাত ছাড়ো দিহান। দিহান আরও শান্ত কণ্ঠে বলল, আগে এড়িয়ে যাওয়া কারণটা বলো অদ্রিজা। আমি তো তোমায় অপরাধী বলিনি। অন্যান্য প্রেমিকের মতো তোমায় ছলনাময়ী কিংবা প্রতারক বলবো না আমি। তুমি 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 ত্রিজা, তুমি সেই মেয়েটা যাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, যার কাছে আমি একটু সময় চেয়েছিলাম। যাক, সেসব নয় বাদ, কিন্তু কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ কেন ত্রিজা? আমি তো তোমার কাছে কিছুই চাইছি না, কিছু বলছিও না তোমাকে। তোমার জীবনসঙ্গী হিসেবে আমি যাকে চুজ করেছো তাকে জীবনসঙ্গী করেছো, এটা আমার বিন্দুমাত্র কমপ্লেন নেই। কিন্তু প্লিজ আমাকে এভাবে এড়িয়ে যেও না ত্রিজা। আমাকে আগের মতোই বন্ধু মেনে কথা বলবে, এইটুকু চাওয়া রাখতে পারবে প্লিজ? অদ্রিজা শান্ত চাহনিতে তাকিয়ে রইল। দিহান আবারও বলল, আমি চাই তুমি যেখানে যার কাছেই থাকো ভালো থাকো, তবে তবে আমাকে এড়িয়ে যেতে পারবে না, প্রমিস। সম্পর্কটা আগের মতো বন্ধুত্বের থাকবে। অবশ্য তোমার কাছে আমি বন্ধু ব্যতীত অন্য কিছু ছিলাম না কোনো কালই, তাই না? অদ্রিজা মুখ টিপে হাসলো, তারপরে বলল, এড়িয়ে যাব না দিহান। দিহান মুচকি হাসল। অদ্রিজা ঘুরিয়ে হাঁটাটা আগেই লক্ষ্য করেছিল সে। ডান পায়ের লাল টকটকে জায়গাটাও চোখে পড়েছিল। এতক্ষণ সে বিষয়ে না বলল, এবার বলল, কেঁদেছ? পায়ে ব্যথা পেলে কিভাবে? পায়ে ব্যথা পেলে এতটা কাঁদতে হয় নাকি ত্রিজা? অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। এই ছেলেটা তাকে এত কেন বুঝে, এত কেন ভালোবাসে? সব কিছু না বলতেই কেন বুঝে যায় এই ছেলেটা? জানা নেই তার, কিন্তু এই ছেলেটাকে সে তার জীবনে পায়নি, এটাই আক্ষেপ। এই স্বভাবের কোনো ছেলেকেও পায়নি। যাকে পেয়েছে সে কেবলই আঘাত করতে পারে, দুঃখ দিতে পারে।
কিছুটা দূরেই রক্তিম দাঁড়িয়ে নিরন্তরভাবে তাকিয়ে রইল অদ্রিজার দিহানের বাহুবন্ধনের দিকে। কতটা ভালোবেসে হাতটা আঁকড়ে ধরেছে দিহান। রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসলো, চোখ জোড়া দিয়ে তীক্ষ্ণ চাহনি ফেলল অদ্রিজার দিকে। কি সুন্দর মুখে হাসি! এই মেয়েটা তার সামনে এভাবে কখনো হেসেছে? মনে পড়ে না রক্তিমের বাম হাতের ঘড়িতে সময় দেখে অদ্রিজার দিকে আরেকবার চাইল সে। ঠিক তখনই অদ্রিজার সাথে চোখাচোখি হয়ে গেল রক্তিমের। সঙ্গে সঙ্গে দিহানের হাতটাকে ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিল অদ্রিজা। রক্তিমের দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল। লোকটা কি অন্য কিছু ভাবছে তাকে নিয়ে? দিহান আর তার সম্পর্ককে অন্য কিছু ভাবছে না তো? দু পা বাড়িয়ে রক্তিমের কাছে যাবে, তখনই দিহান আবার অদ্রিজার হাতটা চেপে ধরল। শান্ত কণ্ঠে বলল, হাতটা সরিয়ে নিলে দ্রিজা, আবারও এড়িয়ে যাচ্ছ আমায় কেন? অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল, কপাল কুঁচকে নিয়ে বলল, আগে কখনো এভাবে হাত ধরতে না দিহান, বারবার এভাবে হাত ধরছো কেন তুমি? দিহান মুচকি হাসলো, হাতটা ছাড়ল না, সেভাবেই ধরে রেখেই বলল, ভয় নেই, আমি তোমায় আবার আঁকড়ে ধরে রাখতে চাইবো না দ্রিজা। হ্যাঁ, আগে তোমার হাত ধরিনি কখনো, হয়তো সেই কারণেই তুমি আমার হলে না, তোমায় ধরে রাখতে পারলাম না। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ চাপা থাকা অপরাধ বোধটা তরতর করে বেড়ে উঠল এবার। দিহানের দিকে সরু চাহনিতে তাকাতেই দিহান হাতটা ছেড়ে দিল, মৃদু কণ্ঠে বলল, সরি, আর কখনো এই বিষয়ে কথা বলবো না আমি, হাতও ধরবো না। বাই দ্রিজা। অদ্রিজা কি বলবে বুঝে উঠল না, চোখ জোড়া বন্ধ করে বার কয়েক শ্বাস ফেলল সে। দিহান উল্টো পথে পা বাড়িয়ে ততক্ষণে অদ্রিজা চোখ খুলে দিহানকে পেছন থেকে দেখে নিয়ে উল্টো দিকে ফিরল। রক্তিম সেখানেই দাঁড়িয়ে আছে এখনো, মুখে অদ্ভুত হাসি। যে হাসির মানে অদ্রিজা জানা নেই, তবে মনের ভিতর জলজল করে উঠল রক্তিমের উপর জমে থাকা সহস্র অভিমান। আচ্ছা, রক্তিম কি তাকে সরি বলতে এসেছে? এভাবে আঘাত করে কষ্ট দিয়ে এখন সরি বলতে এসেছে? নয়তো কেন আসবে? এই ভার্সিটিতেও রক্তিমের আর কেউ থাকার কথা নয়। অদ্রিজা চোখ মুখ কুঁচকে চাইল। রক্তিম সরি বললেও সে কোনোভাবেই ক্ষমা করবে না, এমনটা সিদ্ধান্ত নিল তার মন। পা জোড়া এগিয়ে রক্তিমের কাছে গিয়ে বলে উঠল, আপনি আবার ভার্সিটিতে আবার পিছু পিছু চলে এসছেন, কেন এসছেন? রক্তিম ভ্রুজোড়া কুঁচকে চাইল অদ্রিজার দিকে। চোখ মুখে ফুটে উঠল তীব্র বিরক্তির ছাপ। ঘড়িতে এক নজর সময় দেখে নিয়েই গম্ভীর কণ্ঠে বলল, এনি প্রবলেম? অদ্রিজা হতাশ হলো। ভেবেছিল রক্তিম তাকে সরি বলবে, নরম গলায় বলবে, ব্যথা পেয়েছেন? তখনকার ব্যবহারটার জন্য আমি দুঃখিত অদ্রিজা, ক্ষমা করে দেবেন আমায় প্লিজ। তখনকার ব্যবহারটার জন্য আমি দুঃখিত অদ্রিজা, ক্ষমা করে দিবেন আমায় প্লিজ। কিন্তু তুমি কিছুই বলো না রক্তিম, বরং পুরোপুরি মুখ চাহনি দিয়ে বুঝিয়ে দিল অদ্রিজা তার বিরক্তির কারণ। তবুও হাল ছাড়লো না অদ্রিজা, তাদের দাঁত চেপে বলল, অবশ্যই সমস্যা রক্তিম, একটা লোভী মেয়ের পিছু পিছু আপনি তার ভার্সিটিতে আসবেন কেন? কি কারণ? অদ্রিজাকে এবার নিরাশ করলো রক্তিম। ম্লান হাসি হেসে বলে উঠল, ভুল? ভার্সিটিতে কেবল আপনি আর আপনার প্রেমিকে নয় অদ্রিজা? মানে ভার্সিটিতে আপনার পরিচিত আর কে আছে বলুন? রক্তিমের বিরক্তির ছাপটা এবার আরো গাঢ় হলো। মুখ চোখ কুঁচকে নিয়ে অদ্রিজার বাহু জোড়া চেপে ধরল দুই হাতে। শক্ত হাত জোড়া চেপে ধরা সহ্য করতে পারল না অদ্রিজার নরম তুলতুলে পেশীয় হাত জোড়া। ব্যথার সঙ্গে সঙ্গে মুখ চোখ কালো হয়ে গেল অদ্রিজার। রক্তিম এক নজর তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, সমস্যা কি আপনার? জ্বালাচ্ছেন কেন আমাকে? বুঝতে পারছেন না আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি? আপনাকে বিরক্ত লাগছে আমার অদ্রিজা, আপনাকে সহ্য করতে পারছি না আমি। বোঝার চেষ্টা করুন, আমায় ছেড়ে দিন প্লিজ মিস্টার, প্লিজ লিভ মি অদ্রিজা প্লিজ। অদ্রিজা টলমল চাহনিতে তাকালো রক্তিমের দিকে। কেঁপে উঠল হৃদয়ের ভেতরটা। বলার মতো কিছু খুঁজে পেল না সে। কান্না পাচ্ছে। রক্তিমের প্রতি সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলো নিমিষে ভেঙে গেল যেন। অস্ফুট কণ্ঠে বলল কেবল সে, হাত ছাড়ুন রক্তিম, আমি আপনাকে ছাড়তে পারবো না। বিরক্ত লাগলেও আমাকে সাহায্য করতে হবে রক্তিম, আমি আপনার সাথে থাকতে বাধ্য। রক্তিম ঝাড়া দিয়ে ছেড়ে দিল অদ্রিজার হাত জোড়া। অদ্রিজার হঠাৎ তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল।
রক্তিম নামক পুরুষটার প্রতি আবারও জন্মালো শত সহস্র রাগ, ক্ষোভ আর ঘৃণা। চোখ জোড়া দিয়ে জ্বলন্ত চাহনি নিক্ষেপ করে বলল সে। আমি জানতাম আপনি খারাপ চরিত্রহীন, তবু আপনার সাথে জীবনটা জড়িয়েছি। হ্যাঁ, আপনার কাছে আমি লোভী মেয়ে রক্তিম, কিন্তু আপনার এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করতেই আমি আপনাকে ছেড়ে যাব না কোনোদিনও না। রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসলো, ভ্রু নাচিয়ে বলল। ব্যাস এইটুকু? বাট ইউ নো হোয়াট অদ্রিজা, আপনি আমায় ছেড়ে যাবেন এটাই সত্যি। সেটা যে কোনো দিন যে কোনো ক্ষণ মিথ্যা আশা দেখাবেন না আমায়। অদ্রিজা তীক্ষ্ণ চাহনি ফেল রক্তিমের দিকে। এতটা অবিশ্বাস কেন এই লোকটার? কেন ছেড়ে যাবে সে? উত্তর খুঁজে না পেয়ে জ্বলন্ত নিয়ে চাইল সে। কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই স্থানে আগমন ঘটল মমের মতো সাদা সুন্দরী এক নারীর। পরনে কালো রঙের জামা, চোখ মুখ চমৎকার। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে অনেক যত্ন করে বানিয়েছি সেই মেয়েটিকে। অদ্রিজা সরু চাহনিতে মেয়েটার দিকে চাইতেই মেয়েটা অদ্ভুত কাজ করে বসলো। রক্তিমের বুকে জাপটে পড়ল পাগলের মতো। দুই হাত দিয়ে রক্তিমের বুকে ঘুষি দিতে দিতে ভেজা কণ্ঠে বলল, তুমি খুব খারাপ রক্তিম, এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তুমি। আমার অস্তিত্বটাকে কেড়ে নিয়েছো তুমি আমার থেকে রক্তিম। চাইলেও আমি তোমায় ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে মৃত্যু ছাড়া আমার আর কোনো কিছু করার নেই রক্তিম। আমি বাঁচতে পারছি না এইভাবে। রক্তিম হালকা হাসলো। মেয়েটার কাঁধে দুই হাত রেখে সরে দাঁড়ালো সে। মৃদু কণ্ঠে বলল, তুমি অনেক ভালো মেয়ে তানিশা, আমার থেকেও ভালো ছেলে তুমি ডিজার্ভ করো। আর আমি তো তোমায় কোনোদিনও ভালোবাসি বলিনি তানিশা। শুধু শুধু নিজের মূল্যবান অনুভূতিতে কেন আমায় জড়ালে? কেন ভাবলে আমিও তোমায় ভালোবাসি? তানিশা জ্বলে উঠল, ক্ষিপ্ত গলায় বলল, তুমি রিমুর সাথে যেমনটা করেছো ঠিক তেমনটাই করতে চাইছো আমার সাথে? আমাকে ভেঙে গুড়িয়ে দিতে চাইছো রক্তিম? রিমুকেও তুমি এইভাবেই ঠকিয়েছো। রিমুও মানসিকভাবে এলোমেলো হয়ে গিয়েছিল, বারবার মরতে চেয়েছিল, ঠিক যেমনটা এখন আমার হচ্ছে। তুমি ঠিক তেমনটাই করছো আমার সাথে, তাই না? রক্তিম হাসলো, বলল, আমি তো কোনোদিন তোমায় বলিনি ভালোবাসি। তানিশা প্লিজ মৃত্যুর কথাটা ভাববে না। যদি সত্যি আমায় ভালোবাসো তো আমি বলবো জীবনে এছাড়াও অনেক কিছু আছে তানিশা। একটা মানুষের ওপর ভালোবেসে যদি পুরো জীবনটা কাটানো যেত তবে মানুষ বারবার প্রেমে পড়তো না। আজ আমাকে ভালোবাসছো, কাল থেকে অন্য একজনকে ভালোবাসবে তানিশা। অ্যান্ড আই হোপ সে আমার থেকে অনেক অনেক গুণ ভালো হবে। আর রিমুর সাথেও আমি কিন্তু কিছুই করিনি তানিশা। ওকেও আমি কোনোদিন ভালোবাসি কথাটা বলিনি। আমি এই জীবনে কোনোদিনও কাউকে ভালোবাসি বলিনি তানিশা, আর বলবোও না। তানিশা চোখ ভরা জল নিয়ে চেয়ে থাকলো। এই রক্তিম নামক মানুষটা তাকে ভালোই বাসেনি ভেবে হৃদয় ভেঙে যাচ্ছে তার। হু হু করে কেঁপে উঠছে বুকের ভেতরটা, দলা পাকিয়ে কান্না আসছে। তীব্র অভিমান নিয়ে ব্যাগ থেকে বের করলো বিয়ের কার্ডটা। রক্তিমের দিকে এগিয়ে দিয়েই বলে উঠল, আর 10 দিন পর আমার বিয়ে রক্তিম। রিমুর পথটাই বেছে নিলাম আমি। তুমি নামক অভিশাপটা থেকে বাঁচতে বিয়েটা করতে বাধ্য হলাম। দেখি বর নামক মানুষটা তোমায় ভোলাতে পারি কিনা। রক্তিম এগিয়ে নিল কার্ডটা, মুখে হাসি রেখে বলল, শুভকামনা তানিশা, অনেক সুখী হবে দেখো। তানিশা আর এক পাও দাঁড়ালো না, উল্টো দিক ফিরে হাঁটা ধরলো। অদ্রিজা ঠিক সেখানে থম মেরে দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত, মেয়েটা রক্তিমকে কতটুকু ভালোবাসে, অথচ রক্তিম ফিরিয়ে দিল কেন? বুঝে উঠল না অদ্রিজা। রক্তিমের কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো, মেয়েটাকে এভাবে ভেঙে গুড়িয়ে দিলেন কেন রক্তিম? আপনাকে ভালোই তো বেশছিল। রক্তিম বাঁকা হাসলো অদ্রিজার কথা শুনে, ফিসফিসিয়ে বলল, ইটস কল্ড গেম অদ্রিজা, আপনি বুঝবেন না। আমি মজা পাই ওধারকে এইভাবে ভেঙে চুরে কুড়িয়ে দিতে। আহা হা হা। সাথে সাথে মুখ চোখ শক্ত হয়ে গেল অদ্রিজার। একটা মানুষ কতটা খারাপ হলে অনুভূতি নিয়ে খেলতে পারে, একটা মেয়েকে নিয়ে খেলতে পারে। ঘৃণায় মুখ চোখ দেখা গেল কুচ্ছিত এক বর্ণ। ক্ষিপ্ত গলায় বলে উঠল সে, ইউ আর এ সাইকো রক্তিম, ছি। তানিশা, রিমু, না জানি আরো কত মেয়ের জীবন নিয়ে খেলেছেন আপনি, কত মেয়ের শরীর নিয়ে খেলেছেন, আর কত মেয়ের মনে জাগা পবিত্র অনুভূতিগুলোকে ভেঙে চুরমার করেছেন। ছি, আসলেই আপনি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ রক্তিম। কোনো মনুষ্যত্বই নেই আপনার মাঝে, থাকতেই পারে না। একটা খারাপ চরিত্রহীন লোক আপনি।
কে জানে আরো কতজন আপনার শিকার হতে চলেছে। আজ আমি তো, কাল অন্য কেউ। ছি, আই হেট ইউ রক্তিম। রিক্সা চড়ে ভার্সিটি থেকে ফিরছিল অদ্রিজা। রক্তিমের সাথে কথা বলে ভার্সিটি থেকে বেরিয়ে এসেছিল সে। চোখগুলো টকটকে হয়ে, নাকের অগ্রভাগও লাল। রাগে ক্ষোভে ঘৃণায় কান্না পাচ্ছে তার। প্রচুর মাথা ব্যথা নিয়ে এদিক ওদিক তাকাতে হঠাৎ রাস্তার পাশে নেহাকে দেখলো। ভ্রুজোড়া কুচকে নেহার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনেরই চাহনি। নেহার সঙ্গে সঙ্গে ইশারা করলো নেমে যাওয়ার জন্য। অদ্রিজা কপালটা আরো কিছুটা কুচকে নিল। নেহা বার কয়েক নেমে যাওয়ার অনুরোধ করতেই সেও উপায় পেল না নেহাকে না করায়। রিক্সা থেকে নেমে পড়ে রাস্তা পার হয়ে নেহার কাছে গিয়েই বলল, কি করে নেহা, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছিসই বা কেন? নেহা মুখ কালো করে চাল, মৃদু কণ্ঠে বলল, দিরিজা, মামনি দেশে ফিরেছি 1 সপ্তাহ হলো বুঝলি। এখন দেখা কি করে করি বলতো? বাবা জানলে তো জীবনও দেখা করতে দিবে না। আর মামনির সাথে দেখা না করলে আমার ভালো লাগে না। শত হোক আমি তার কার্বন কপি বলে কথা, এটুকু তো টান থাকা উচিত বল। মানুষ ভুল করতেই পারে। আমার পরিবার কেন যে মামনিকে মেনে নিচ্ছে না কে জানে। অদ্রিজা সরু চোখে চাইল। নেহার কাছে তার মামুনির সম্পর্কে অনেক শুনেছে সে। দেখাও হয়েছে নেহার মামুনির সাথে বার কয়েক। সম্পর্কে নেহার বাবার বোন সে মহিলা। ভদ্রমহিলা জীবনে কোনো ভুল করেছে তা নেহার কাছে এই পর্যন্ত 1000বার শুনেছে সে, কিন্তু কি ভুল তা সে জানে না। নেহাও কোনোদিন বলেনি। অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলে বলল, থাকছেন কতদিন উনি দেশে? এই ধর 1 মাস। অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলেই বলল, সে অনেক সময় নেহা, 1 মাসে 30টা দিন। আমরা কোনো একটা দিন ঠিকই সুযোগ করে দেখা করে আসব, ঠিক আছে? আজ আসি আমি, ভাল লাগছে না আমার নেহা। নেহা মুখ ফুলিয়ে ছোট্ট শ্বাস ফেলে মুখের চাঞ্চল্যটা মুহূর্তে হারিয়ে গেল অদ্রিজার মন খারাপ দেখে। হতাশ চাহনিটা অদ্রিজার দিকে তাকিয়েই বলল, বাই। শীতের রাতে ঠান্ডা বাতাসে শরীরটা কেঁপে উঠল অদ্রিজার। নেহার সাথে তার মামুনির বাসার সামনে দাঁড়িয়ে রইল এই ঠান্ডার মধ্যে। বাড়ির গেটে তালা ঝুলছে। দারোয়ান সাফ জানিয়ে দিয়েছে, বাড়ির মালিক এখানে নেই, ঢুকতে দেওয়া হবে না। এই ঠান্ডায় প্রচন্ড মন খারাপ নিয়েও রাত 10টায় অবশেষে নেহার জন্য ছুটে আসতেই হলো অদ্রিজাকে। কাল সকালে ভদ্রমহিলা চলে যাবে এই দেশ থেকে। 1 মাস থাকার পরিবর্তে হুট করে এইভাবে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার কোনো কারণ খুঁজে পেল না অদ্রিজা। সারাদিন রাগ, ক্ষোভ আর রক্তিমের উপর পাহাড় সমান অভিমান নিয়েই মাথাটাই ভারী হয়ে আছে তার। মুখ চোখ কুঁচকে নেহার দিকে তাকাতেই মনে পড়ল রক্তিমের কথা। নেহাকে আর দিহানকে রক্তিম কিভাবে চেনে তা তো জিজ্ঞাসা করা হয়নি তার। আর 1 মুহূর্ত দেরি করলো না অদ্রিজা, দ্রুত প্রশ্ন ছুড়ল, নেহা, তুই রক্তিম মাহমুদকে আগে থেকে চিনিস? আর উনি বা তোকে কিভাবে চেনে নেহা? কে হয় উনি তোর? নেহা ভ্রু কুঁচকে চাইল। রক্তিমকে নিয়ে অদ্রিজা সিরিয়াসলি প্রশ্ন করা দেখে ফিক করে হাসলো নেহা। চোখ টিপেই বলল, কিরে বান্ধবী, বরকে নিয়ে এত চিন্তা? একে তো তুই তোর বরের সাথে আমাদের পরিচয় করে দিলি না, তারপর যখন দেখলি চেনা মানুষ তখন টেনশনে পড়ে গেলি। তোর বরকে নিয়ে কি ভাগবো নাকি দিরিজা? অদ্রিজা বিরক্ত হলো নেহার কথায়। কাঙ্ক্ষিত উত্তর না পেয়েই কপাল কুঁচকে বলল, যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে, উল্টো পাল্টা কথা বলিস কেন? আজব। নেহা হেসে উঠল খিলখিলিয়ে। কয়েক সেকেন্ড হেসেই বলল, উনি উনি তোমার প্রেমিক। যেদিন প্রথম দেখেছিলাম ওনাকে সেদিনই বড়সড় ক্রাশ খেয়েছিলাম ওনার উপর। তখন তো উনি অবিবাহিত ছিল, কিন্তু মাঝখান দিয়ে তুই আমার স্বাধীন হয়ে গেলি না দিরিজা। অদ্রিজা ভ্রু বাঁকিয়ে নেহার দিকে তাকালো, মুখ কালো করে বলল, সত্যি করে বল না, কে হয় উনি তোর? আমি জানতে চাই। অদ্রিজার কথার উত্তরে নেহা কিছু বলার আগে পেছনে এসে দাঁড়ালো শক্তপোক্ত রম্পা চড়া একটা লোক। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে নিজের পেছনে সেই লোকটার অবয়ব দেখে ভ্রুজোড়া কুঁচকে এলো অদ্রিজার। তৎক্ষণাৎ পিছনে ফিরতেই মানুষটার শক্ত পেশি চওড়া বুকের সাথে ধাক্কা খেয়ে কয়েক পা পিছিয়ে মাথা তুলে চাইল অদ্রিজা। তার সামনে সেই ঘৃণাময় লোকটা, রক্তিম নামক পুরুষটা। সঙ্গে সঙ্গে মুখ চোখ লাল হয়ে উঠল অদ্রিজা।
বুকের ভেতর থাকা ক্ষোভ ঘৃণা আরো তরতাজা হয়ে উঠল মুহূর্তে। দাঁতের দাঁত চেপে বলল, রক্তিম, আপনি এখানে? রক্তিম মৃদু হাসলো। অদ্রিজা ছোট ছোট চোখ করে তাকালো। রুহানা চৌধুরী নেহার মামনির নাম। নেহার কাছে শুনেছিল সে, কিন্তু তার সাথে দেখা করতে আসার সাথে অদ্রিজাকে ভালো খারাপ ভাবার কারণ কি? অদ্ভুত। কপাল কুঁচকে চেয়ে থেকে বলল অদ্রিজা। তো খারাপ ভাবতে শুরু করে নিয়েছেন? রক্তিম মুচকি হাসলো, কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে খারাপ ভাবতে আরো আগে থেকে শুরু করে দিয়েছি অদ্রিজা। আপনি সব থেকে নিকৃষ্ট নারী, আমাকে ক্ষণে ক্ষণে নিঃস্ব করে দিচ্ছেন আপনি। এনিওয়েজ, গাড়িতে নিয়ে বসুন, আমি নেহার সাথে কথা বলে আসছি। অদ্রিজা জোরে জোরে শ্বাস ফেলল। রক্তিমের কথাবার্তা কিছুই তার মস্তিষ্কে বুঝে ওঠে না। ঝুঁকে বুঝে ওঠা সম্ভব কিনা তাও জানে না। এই লোকটা তো অদ্ভুত কেন বুঝে ওঠে না অদ্রিজা। রক্তিমের বলা কথাটা মান্যতা না দিয়ে ক্ষিপ্ত গলায় বলল, গাড়িতে গিয়ে বসবো? আমি মামনির সাথে দেখা করে তারপরেই যাব। রক্তিম, আপনি চলে যান। রক্তিম মুচকি হাসলো। অদ্রিজাকে একবার দেখে নিয়ে নেহার দিকে তাকালো, চোখ টিপে বলল, হাই লিটল ওয়াইফ। হ্যালো রক্তিম ভাইয়া, দাদিমা কেমন আছে? রক্তিম মিষ্টি হেসে বলল। আপনি থাকতে খারাপ থাকে কি করে? নেহা হাসলো, রক্তিম হাসলো। অদ্রিজা তাদের দুজনের কথোপকথন শুনে হা হয়ে চেয়ে রইল। এদের কথোপকথন বলছে দুজন কতটুকু পরিচিত, অথচ অদ্রিজাদের সম্পর্কটা কি আজও জানলো না। নেহার দাদিমার সাথে বা কি সম্পর্ক রক্তিমের, অদ্রিজা বুঝে উঠল না। রক্তিম হেসেই বলল, ওই মহিলার সাথে তো দেখা হবে না লিটল ওয়াইফ, পাশে ফিরে যাও। আমি মনে করি ওই মহিলাটার সাথে দেখা করা উচিত না। নেহার হাসিতে ফুলে ওঠা মুখটা মুহূর্তে চুপসে গেল। বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলে উঠল, তোমরা এমন করো কেন মামনির সাথে? এতটা ঘৃণা কি মামনির আসলে প্রাপ্ত ভাইয়া? অন্তত তুমি এমনটা করতে পারো না ভাইয়া। রক্তিম আওয়াজ করে হেসে উঠল, তারপরেই বলল, ওই খারাপ মহিলাটার সম্পর্কে বলার মতো কিছু নেই আমার। ভালো থেকো। এত রাস্তায় না দাঁড়িয়ে বাসায় যাও। উনি দেখা করবেন না লিটল ওয়াইফ, ফিরে যাও। নেহার মামনির সাথে আপনার কি সম্পর্ক রক্তিম? খারাপ বলছেনই বা কেন ওনাকে? এতটা ঘৃণাই বা করেন কেন আপনি ওনাকে? উনি কে আপনার? রক্তিম উত্তর দিল না। আশেপাশে তাকিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে নিল। নেহাকে ইশারা করে বলল, উঠে পড়ো নেহা। আমি চাই না তুমি এখানে মাঝ রাস্তায় এত রাতে ওই মহিলাটার জন্য দাঁড়িয়ে থাকো। উনি কাল সকালে ব্যাক করবে, তোমার সাথে ওনার দেখা হবে না নেহা। তারপরও যদি চাও তো কাল সকালে এসে দেখা করতেই পারো, তবে আজকের মতোই ফিরে যেতে হবে আই হোপ। আর হ্যাঁ, অদ্রিজাকে সাথে নিয়ে নয়। আমি চাই না অদ্রিজা ওই মহিলার সাথে দেখা করুক, মনে থাকবে। নেহা ড্যাব করে চেয়ে থাকলো কেবল। অদ্রিজাও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রক্তিম নামক পুরুষটাকে বুঝে উঠতে না পেরে নিজের ভেতরটা জ্বলে উঠছে নীরবে। এত কিসের ভাব এই লোকটার? তাকে তার কথাকে এইভাবে উপেক্ষা করার সাহস কি করে হয় এই যুবকটির? জ্বলন্ত চাহনিতে রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই রক্তিম ফিরে চাইল অদ্রিজার দিকে। বাঁকা হেসে বলল, মিসেস অদ্রিজা, প্লিজ এইভাবে চেয়ে থাকবেন না। আই নো আমি দেখতে সুন্দর, সুন্দর পুরুষের প্রেমে পড়ে গেলে আর আমাকে দোষারোপ করবেন না। অদ্রিজা বিরক্তি নিয়ে বলল। রক্তিমের স্বাভাবিক আচরণ দেখে অবাক হলো। আগের মতো হাসিটা আর কথাগুলো শুনে মনের ভিতর জমলো বিস্তর কৌতূহল। দৃঢ় কণ্ঠে বলল, নেহা, কোথাও যাবি না। আমরা মামনির সাথে দেখা করে তারপরেই যাব। রাত 1টা হোক বা রাত 2টো, দেখা করে তারপরেই যাব। রক্তিমের চোখ মুখে পরিবর্তন ঘটলো খুব দ্রুত। চল শক্ত হয়ে গেল দ্রুত। অদ্রিজার বৃথা তর্কে ধপাধপ জ্বলে উঠল তার মস্তিষ্ক। অদ্রিজার নরম তুলতুলে হাত দিয়ে শক্তভাবে ধরে টেনে আনতে আনতে চেঁচিয়ে বলল, লিটল ওয়াইফ, উঠে পড়ো রিক্সায়। বাই। অদ্রিজা হাত ছাড়ানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে, কিন্তু পেরে উঠল না। রক্তিমের হাতের সাথে নিজের হাতটাকে ছাড়াতে না পেরে চেঁচিয়ে বলে উঠল অদ্রিজা, রক্তিম, ছাড়ুন আমার হাত, ব্যথা পাচ্ছি আমি। রক্তিম ছাড়ল না হাতটায়। হিট ছেড়ে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে ঝুঁকে পড়ল অদ্রিজার উপর। হাত জোড়া অদ্রিজার
দুপাশে সিটে রেখে মুখোমুখি মুখ রাখলো। কঠিন কণ্ঠেই বলল সে, আপনার প্রেমিক যখন হাত ধরে তখন কিন্তু আপনার হাত ব্যথা হয় না অদ্রিজা। এক একজন ধরলে এক এক রকম অনুভূতি হয় নাকি আপনার? অদ্ভুত। অদ্রিজা জ্বলে উঠলো, তাতে দাঁত চেপে বলল, ফালতু কথা বলবেন না একদম রক্তিম। নেহার মামনির বিষয়টাকে ঢাকা চাপা দিতে এসব তুলছেন তাই না? রক্তিম সরে আসলো এবার অদ্রিজার সামনে থেকে। নিজের সিটে গা এলিয়ে দিয়ে গাড়ির আয়নায় অদ্রিজার মুখটা পরখ করলো। ফর্সা ধবধবে মুখটা লাল হয়ে আছে, হালকা বাতাসে উড়ছে চুলগুলো। রক্তিম মুচকি হাসলো, অদ্রিজার দিকে ফিরে বলল, আপনি দেখা করবেন না ওনার সাথে? আমি যখন বলে দিয়েছি দেখা করবেন না তখন করবেন না অদ্রিজা, নয়তো ভালো হবে না, একদম ভালো হবে না। অদ্রিজা তৎক্ষণাৎ চলে উঠে বলল, অধিকার দেখাচ্ছেন আমার উপর, অধিকার দেখাচ্ছেন আপনি? রক্তিম আওয়াজ করে হাসলো। অদ্রিজার কাছাকাছি মুখ এনে ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালের চুলগুলো। কানের কাছে মৃদু গলায় বলে উঠল, অধিকার? কে জানে আপনি ওভাবে যাবেন? এনিওয়েজ, আপনার অদ্ভুত লাগছে না আমায় দেখে? আমি আজ হাসছি, আপনার সাথে আগের মতোই কথা বলছি, দেখুন অনেকটা খুশি আজ। সেই হিসেবে আপনার উপর অধিকার প্রয়োগ করা হলেও কি আর না হলেও কি। অদ্রিজা ছোট্ট ছোট্ট শ্বাস ফেলল। রক্তিমের সাথে পাল্লা দিয়ে ধীর কণ্ঠে বলল, দেখা তো আমি করবই রক্তিম। আর আপনার কথা শুনে মনে হচ্ছে উনি কাল চলে যাবেন, এজন্যই আপনি এতটা খুশি। আপনি বাধ্য করেছেন ওনাকে চলে যেতে। রক্তিম ঠোঁট চেপে হাসলো। অদ্রিজার প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ি চালানো শুরু করলো। শীতের রাতে ঠান্ডা বাতাসে কেঁপে উঠল অদ্রিজা। কাঁপতে থাকলো সাদা তুলতুলে মুখের মোহনীয় ঠোঁট জোড়াও। রক্তিম মাঝে মাঝে নিষাদ দৃষ্টি তাকলো সেই ঠোঁট জোড়ার দিকে। আঙুল দিয়ে ছুঁয়ে দিতে মন চাইল সেই ঠোঁট জোড়া, তবুও ছুল না। গাড়ি চালাতে চালাতেই বলল, অদ্রিজা, আপনি কি আমার খেলায় আমায় হারিয়ে দেবেন? আমি হেরে যাচ্ছি, খুব করে হেরে যাচ্ছি আমি অদ্রিজা। আপনি চান কি আমি হেরে যাই? অদ্রিজা হতবাক হয়ে চাইল। রক্তিমের কথার আগাগোড়া কিছু বুঝে না উঠেই বলল, কি বলছেন? কি কি সবই বা বলছেন? আমি কোন খেলায় আপনাকে হারিয়ে দিচ্ছি? রক্তিম মুচকি হাসলো। হঠাৎ গাড়ি থামিয়ে অদ্রিজার দিকে তাকালো গভীর দৃষ্টিতে। হাত দিয়ে সরিয়ে দিল অদ্রিজার কপালের চুলগুলো। মুখটা অদ্রিজার কানের কাছে নিয়েই ফিসফিসিয়ে বলল, আপনি আমায় মুক্তি দিন, আপনি নামক রমণী থেকে আমায় মুক্তি দিন অদ্রিজা। আমি জড়িয়ে যাচ্ছি, না চাইতেও আপনার সাথে জড়িয়ে যাচ্ছি। এখনো সময় আছে অদ্রিজা, আমায় মুক্তি দিন। আমি আমার মতো বাঁচতে পারবো। আমি চাই না আপনি আমায় নিয়ে খেলুন, আমি সেই খেলায় অবশ্যই হারবো, এটাই আমার নিয়তি। কিন্তু আমি আপনার খেলার শিকার হতে চাই না অদ্রিজা। বাঁচতে চাই, নিজের মতো বাঁচতে চাই। তানিশা, রিমু ওদের মতো নিজের নিজস্বতা হারিয়ে ছটফট করে মরতে চাই না আমি। আমি আজ তাদের অনুভূতিগুলো বুঝতে পারছি, বেশ করে বুঝতে পারছি। আমি জীবনের এত লড়াই পেরিয়ে আসা যুবকটা এই লড়াইটা মানিয়ে উঠতে পারছে না অদ্রিজা। সে ওই লড়াইয়ের ময়দান থেকে পালাতে চাইছে। আমায় ছেড়ে দিন অদ্রিজা, প্লিজ, মুক্তি চাই আমার। অদ্রিজা মূর্তির মতো বসে স্তব্ধ হয়ে চাইল রক্তিমের দিকে। এতক্ষণ চুপচাপ রক্তিমের বলা সব কয়টা কথা শ্রবণ করেই কঠিন হয়ে উঠল তার চাহনি। তাচ্ছিল্য হেসে বলে উঠল, শেষ? আমার মেয়াদ কাল শেষ আপনার কাছে রক্তিম? রিমু, তানিশা, এরপর আমিই ছিলাম তাই না? এখন আমায় নিয়ে খেলা শেষ রক্তিম? এতটাই শুকনো একটা নারী আপনার কাছে? কেন একটা মেয়েকে এতটা ছোট নজরে দেখেন কেন? আমি জানি আমার থেকে মুক্তি নিয়ে আপনি আবারও অন্য কোনো মেয়েকে ঠকাবেন, তার বিশ্বাসকে ঠকাবেন, কিন্তু আমি তো মুক্তি দিব না। আপনাকে এই লড়াইটা লড়তে হবে রক্তিম। দেখা যাক কে এই লড়াইটা জেতে, আমি নাকি আপনি। রক্তিম সিটে গা এলিয়ে চোখ বুঝলো। বুকের ভিতর মুহূর্তেই জেগে উঠল অদ্ভুত ব্যথা। নিজের পাশে বসে থাকা রমেটির কাছে এভাবে ভিক্ষুকের মতো চেয়েও মুক্তিটা পেল না সে। তবে কি এতদিনে সে যেভাবে সবার অনুভূতিকে নিয়ে যেভাবে মানুষকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, সেভাবে সেও ভাঙবে, সেও সেভাবে মিশে যাবে হাজারটা কষ্ট নিয়ে। শীতের সকাল মানে কুয়াশাচ্ছন্ন কোনো এক শীতল সকাল। অদ্রিজা মুগ্ধ চাহনিতে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। চারপাশটা ঝাপসা দেখাচ্ছে। দূরের গাছগাছালিগুলো আবছা হয়ে মিশে গেছে ধূসর রঙের কোনো এক মিশ্রণে।
জানালাটা মেলে দিতেই বাইরে থেকে শীতল বাতাস এসে ছুঁয়ে গেল শরীর। অদ্রিজা হালকা কেঁপে উঠল। চিকন পাতলা ঠোঁটজোড়াও সেই শীতল বাতাসের স্পর্শে কেঁপে উঠল। সেই কেঁপে ওঠাকে দ্বিগুণ করতে বোধ হয় পেছন থেকে একজোড়া হাত আঁকড়ে ধরল তার কোমল পাতলা সুতি শাড়ির উপর। সেই হাত জোড়ার উষ্ণ স্পর্শ স্পষ্ট ও অনুভব করতে পারল সে। লোমকূপ কেঁপে উঠল সেই অনুভবের শিহরণে। মুখ ঘুরিয়ে পেছনের মানুষটার দিকে মুখ দেখার আগে পেছনের লোকটা অদ্ভুত কাজ করে বসল। মাথাটা নুয়ে অদ্রিজার কাঁধে রেখে ঠোঁটজোড়া ছুঁয়ে দিল তার কাঁধে।